Welcome to WBCS Guide YouTube channel. Dear students, সবার প্রথমে 2024 সালের আজকে 1 জানুয়ারি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছর সকলের খুব ভালো কাটুক, সকলের মনের আশা পূর্ণ হোক, সবাই খুব ভালো থাকো। সো আজকের দিনে দাঁড়িয়ে আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাইছি, যেমন জিএস ক্লাস যেভাবে চ্যানেলে চলছিল থিওরি ক্লাস সেটা শুরু হবে। হ্যাঁ, এমনকি কাজ করছি আমি সেটা নিয়ে। আর তারপর হচ্ছে দেখো, আমি একটা এমসিকিউ সিরিজ শুরু করছি, যেটা কিনা প্রত্যেকটা সাবজেক্টেরই এমসিকিউ সিরিজ চলবে। প্রত্যেকটা ভিডিওতে তোমরা 50টা করে কোয়েশ্চেন্স পাবে, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স নিশ্চিত রূপেই। তো সেখানে শুধু কোয়েশ্চেন নয়, কোয়েশ্চেনের সাথে কিছু ইনফরমেশন সেখানে থাকবে, যাতে আমাদের কোয়েশ্চেনটি সম্পর্কে একটা ডিপ নলেজ তৈরি হয়। তো আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে ক্লাস করছি, ঠিক? আর এই প্রত্যেকটা ক্লাসের যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো হবে তার না পিডিএফ প্রোভাইড করব আমি, হ্যাঁ। আর এই স্লাইডগুলোকেই পিডিএফ বানিয়ে তোমাদেরকে দেব। সো আর এই পিডিএফটা তোমরা না আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশানে তুমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে, সেখানে গিয়ে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নাও পিডিএফটা পাওয়ার জন্য। তো সবার আগে একটা কথা বলে দিই, যদি এই সিরিজটা ভালো লাগে তোমাদের আজকের ক্লাসটা দেখে, তাহলে কমেন্টে লিখো, এটাকে কন্টিনিউ করব। আর যদি ভালো না লাগে তাহলে থাক, বাদ দিয়ে দেবো। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ প্লেস ইজ কল্ড সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া? ভারতবর্ষের সিলিকন ভ্যালি আমরা কাকে বলি? দ্য রাইট আনসার ইজ বেঙ্গালুরু। এখন কথা হচ্ছে, সিলিকন ভ্যালিটা আসলে কি? দেখো, আমরা যখন ইনফরমেশন টেকনোলজির কথা বলি, মানে আইটি সেক্টরের কথা যদি বলি, সারা বিশ্বে আইটি সেক্টরের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে ইউএসএতে রয়েছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত যে সিলিকন ভ্যালি একটি জায়গার নাম, সেটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে আইটি সেক্টরের জন্য, ইনফরমেশন টেকনোলজির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর সেটা যখন ভারতের রেসপেক্টে ধরা হচ্ছে, তো কর্ণাটকের বেঙ্গালুরু শহরটা হচ্ছে আইটি ডিপার্টমেন্টের জন্য ইন্ডিয়াতে সর্বশ্রেষ্ঠ, যার কারণে ভারতের সিলিকন ভ্যালি বলা হচ্ছে বেঙ্গালুরুকে, ঠিক আছে? ওকে, নেক্সট, ওয়্যার ইজ দ্য ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া লোকেটেড? ভারতবর্ষের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন মানে বন গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? আমরা সবাই জানি দ্যাট ইজ দেহরাদুনে আছে। দেহরাদুন কোথায়? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের দেহরাদুনে ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন রয়েছে। প্রশ্ন জিজ্ঞেস করে কখনো কখনো যে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন এটা কবে তৈরি হয়েছিল? না, এটা তৈরি হয়েছিল 1906। তাহলে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন, এটার প্রথম কি নাম ছিল? ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ। দেখো, ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন 1906 তৈরি হয়েছে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। নাও, দ্য পার্সেন্টেজ অফ ইন্ডিয়াজ ফরেস্টেড ল্যান্ড আউট অফ দ্য টোটাল ল্যান্ড? ভারতের মোট জমির কত শতাংশ জমিতে বন আছে, ফরেস্ট আছে? এটা হলো প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে গেল <25%। কেন? 2015-র আইএসএফআর অনুযায়ী, অর্থাৎ ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট, খুব ইম্পর্ট্যান্ট। তাহলে ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2015 অনুযায়ী ভারতবর্ষের যে জিওগ্রাফিক্যাল এরিয়া, তার 21.34% বন আছে, ঠিক আছে? আর জিওগ্রাফিক্যাল এরিয়ার যদি ট্রি কভার বলা হয়, যে অন্যান্য অঞ্চলে গাছ কত রয়েছে, তো 2.8% এলাকাতে গাছ আছে। তাহলে এই দুটোকে মিলে আমরা ফরেস্ট ধরবো। তাহলে এই দুটো মিলে হচ্ছে 24.16% আমাদের ফরেস্ট্রি রয়েছে ইন্ডিয়াতে। তাহলে সেটা কি হলো? <25% হলো, ঠিক না? এখন একটা কথা মাথায় রেখো, যে কোনো একটা দেশ, এই আমাদের ভারতবর্ষ, এই আমাদের অনেকটা, আমি এরকমই, তো ভারতবর্ষকে আমি এভাবেই ড্র করার চেষ্টা করি। তো এই ভারতবর্ষ বা এই যে টোটাল ল্যান্ড দেখতে পাচ্ছ, বলা হয় কোনো একটা কান্ট্রি বা কোনো একটা ল্যান্ড যদি ইকোলজিক্যালি, পরিবেশের দিক থেকে, এনভায়রনমেন্টালি কারেক্ট হতে হয়, পরিবেশগত দিক থেকে যদি সঠিক থাকতে হয়, তাহলে সেই ল্যান্ডের 33% এরিয়াতে কি থাকতে হবে? না, বন থাকতে হবে, 33%। তো ভারতবর্ষে সেটা অনেকই কম রয়েছে। তো আমাদের প্রচেষ্টা করতে হবে যাতে বন সৃজন করা যায়, ঠিক না? ভেরি গুড। তাহলে কি দাঁড়ালো? ভারতবর্ষে ফরেস্টেড এরিয়া কতটুকুন আছে? দ্যাট ইজ <25%। অ্যাকচুয়াল ভ্যালু বললে বলবে 24.16%। ক্লিয়ার?
এবং যদি বলে কত মিলিয়ন হেক্টর, সেটা হচ্ছে 79.42 মিলিয়ন হেক্টর। ঠিক আছে, এগুলো সবই তোমরা পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ, চাপ নেই, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও। Next, green revolution in India has so far been most successful in case of, দেখো গ্রিন রেভলিউশন সবুজ বিপ্লব যখন ঘটেছিল, সবুজ বিপ্লবে সব থেকে গুরুত্বপূর্ণ সাকসেসফুল যে চাষটা আমরা পেয়েছিলাম দ্যাট ইজ হুইট, গমের চাষ। ঠিক আছে, সব থেকে সফলভাবে গ্রিন রেভলিউশনে আমরা গমের চাষ পেয়েছিলাম। সেখানে HYSV ক্যাটাগরির গম আমরা উৎপাদন করেছি, মানে হাই ইল্ডিং ভ্যারাইটিস গমের, সেটাকে আমরা কিন্তু জেনারেলি প্রডিউস করেছিলাম, যেটা গম, ভুট্টা এবং ধান এই দুটোরই কিন্তু মানে এই তিনটে জিনিস, গম, ভুট্টা, ধান, এর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। এবং সেই ক্ষেত্রে আমরা গম চাষের ক্ষেত্রে গ্রিন রেভলিউশনে বিরাট বড় সফলতা অর্জন করেছিলাম। ওকে, বাকি কিছু ইনফরমেশন আছে, চাইলে পড়ে দেখতে পারো। নেক্সট, দ্য লার্জেস্ট ইরিগেটেড এরিয়া ইন ইন্ডিয়া ইজ অকুপাইড বাই, তো ভারতবর্ষের যে সেচ খাল ব্যবস্থার সাথে সব থেকে বেশি কোন জায়গাটা জড়িয়ে রয়েছে, কি চাষ জড়িয়ে রয়েছে, দ্যাট ইজ রাইস, ধান চাষ। ঠিক আছে, মানে মনে রাখবে যে সব থেকে বেশি জলের প্রয়োজন হয় কি চাষ করতে, পরিষ্কার উত্তর ধান চাষ করতে। তাহলে ধান চাষ করতে সব থেকে বেশি জলের প্রয়োজন হয়, কারণ ধানের জমিতেই সব সময়, মানে তার ম্যাক্সিমাম তার যে সিড, মানে সোয়িং থেকে, বপন থেকে হারভেস্টিং পর্যন্ত পুরো সময়ের মধ্যে ম্যাক্সিমাম টাইম জমিতে জল রাখতে হয় ধান চাষের ক্ষেত্রে। তো সেই জন্য মাথায় রাখতে হবে যে মোটামুটি ধান চাষে প্রচুর পরিমাণে জল লাগে, তাহলে ভারতের যে ইরিগেটেড ল্যান্ড রয়েছে তার ম্যাক্সিমামটা কিন্তু ধান চাষের ক্ষেত্রে আমরা ইউজ করে ফেলি। দেখো এখানে বলা হচ্ছে যে 22 মিলিয়ন হেক্টয়ার্স রয়েছে আমাদের ভারতবর্ষে ইরিগেটেড ল্যান্ড। ঠিক আছে, ইরিগেটেড রাইস আর কি, দ্য টোটাল এরিয়া আন্ডার ইরিগেটেড রাইস ইজ অ্যাবাউট 22 মিলিয়ন হেক্টয়ার্স, হ্যাঁ, which accounts about to 49.5% of the total area under rice crop, হ্যাঁ, ইন দ্য কান্ট্রি। ওকে, তো বুঝতেই পারছো যে রাইস কাল্টিভেশনটাই হচ্ছে আমাদের ইরিগেটেড এরিয়া সব থেকে বেশি অকুপাই করে। ঠিক আছে, চলো, ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ, ইন্ডিয়া সব থেকে বেশি কি প্রডিউস করে, কটন, রাইস, মাইকা, টি। সো দ্য আনসার উইল বি মাইকা, অভ্র, যেটাকে আমরা বাংলাতে কি বলি, অভ্র। অভ্র উৎপাদনে ভারতবর্ষ হচ্ছে সব থেকে বেশি। ঠিক আছে, অভ্র উৎপাদনে। এবং শুধু মনে রেখো, অভ্র যে ভারত প্রডিউস করে সব থেকে বেশি, শুধু তাই নয়, অভ্র এক্সপোর্টের ক্ষেত্রেও ইন্ডিয়া কিন্তু ফার্স্ট আছে ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে ভারতবর্ষ পৃথিবীতে সব থেকে বেশি অভ্রের যোগান কিন্তু ভারতবর্ষ দেয়। ঠিক আছে, অর্থাৎ ইন্ডিয়া সমগ্র পৃথিবীর মধ্যে 90% অভ্র কিন্তু ইন্ডিয়াই প্রডিউস করে, এবং সেটা ইন্টারন্যাশনাল যে ভারতবর্ষের পার্সপেক্টিভ দ্বারা 60%, অর্থাৎ সারা পৃথিবীতে 100% মাইকা থাকলে 60% যোগান দেয় হচ্ছে ভারত। এবং এই অভ্রটা, মাইকাটা কিসের কাজে লাগে, নাকি ইলেকট্রনিক্সের যে জিনিসপত্রগুলো রয়েছে সেই ইলেকট্রনিক্স প্রোডাক্ট তৈরি করতে অভ্র বা মাইকার প্রয়োজন পড়ে। ক্লিয়ার হলো? ভেরি গুড। নেক্সট প্রশ্ন করেছে, সর্দার সরোবর ড্যাম ইজ বিং বিল্ড অন দ্য রিভার, সর্দার সরোবর ড্যাম কোন নদীতে বানানো হয়েছে সরি, সর্দার সরোবর ড্যাম বানানো হয়েছে নর্মদা নদীতে। মনে রাখবে, সর্দার সরোবর ড্যাম এটা গুজরাটে অবস্থিত। ঠিক আছে, নবগামে গুজরাটে অবস্থিত সর্দার সরোবর ড্যাম নর্মদা নদীর ওপরে। ঠিক আছে, বুঝে গেল? ভেরি গুড। নেক্সট, ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া ক্যানাল ইরিগেশন সিস্টেম ইজ দ্য মোস্ট কমন, দেখো ক্যানাল ইরিগেশনে সব থেকে গুরুত্বপূর্ণ যে রাজ্যটা ভারতবর্ষে রয়েছে দ্যাট ইজ উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশে ক্যানালের মাধ্যমে জলসেচ আমরা সব থেকে বেশি দেখতে পাই। ওকে, ক্লিয়ার হলো? দেখো, ক্যানাল ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সোর্স অফ ইরিগেশন, প্রোভাইডিং ওয়াটার টু 29.24 অফ দ্য নেট এরিয়া আন্ডার ইরিগেশন। ইরিগেশনের জন্য আমরা ক্যানালকে ব্যবহার করে 29.24% জায়গাটাকে জল পৌঁছে দিতে পারছি চাষের জমিগুলোতে। ওকে, আর মনে রাখবে যে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় দেশ যেখানে ক্যানালের মাধ্যমে চাষাবাদ হয়ে থাকে, কারণ ভারতবর্ষে প্রায় 1,00,000 কিলোমিটার ক্যানালস ভারতবর্ষে রয়েছে। বুঝে গেল? ভেরি গুড। আর আরো একটা মাথায় রাখবা, ক্যানালের
থেকে জল নিয়ে চাষ হচ্ছে সেটা সতলুজ আর গঙ্গা, শতদ্রু মানে এবং গঙ্গা, এই দুটো জায়গাতে কিন্তু শতদ্রু এবং গঙ্গা নদীর জলটাই ক্যানালের মাধ্যমে বিভিন্ন চাষের জমি পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। এবং সেই ক্ষেত্রে রাজ্য হিসাবে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, রাজস্থান এই সমস্তগুলো কিন্তু পড়ছে। ওকে, ভেরি গুড। নাও হীরাকুদ ড্যাম হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অ্যাক্রস দ্য রিভার। তো হীরাকুদ ড্যাম কোন নদীর উপরে? মনে রাখবে হীরাকুদ হচ্ছে ওড়িশাতে আছে, তাই না? হীরাকুদ আছে ওড়িশাতে। তো ওড়িশা কোথায়? ওড়িশার বিখ্যাত নদী মহানদী। তাহলে হীরাকুদ ড্যাম হচ্ছে মহানদীতে আছে, ঠিক আছে? যেটা কিনা সম্বলপুর থেকে 15 কিলোমিটার দূরে, যেটা উড়িষ্যাতে পড়ছে। এবং এই হীরাকুদ ড্যাম তৈরি করা হয়েছিল যখন আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যান চলছিল। আমরা সেকেন্ড 5 ইয়ার প্ল্যান দেখেছি সেইখানে, অর্থাৎ 1957-এ আমরা হীরাকুদ ড্যাম এটাকে কিন্তু বানিয়েছিলাম, ঠিক আছে? এবং এটা মনে রাখবে পৃথিবীর লংগেস্ট আর্দেন ড্যাম আর কি। তারপরে প্রশ্ন, দা অরিজিনেটিং পয়েন্ট অফ রিভার গোদাবরী। রিভার গোদাবরী কোথা থেকে সৃষ্টি হয়েছে? মনে রাখবে রিভার গোদাবরী সৃষ্টি হয়েছে নাসিক থেকে। মহারাষ্ট্রের নাসিক থেকে গোদাবরী সৃষ্টি হয়েছে। সেটা কোত্থেকে? ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার, পশ্চিম ঘাট পর্বতমালার ত্রয়ম্বকেশ্বর থেকে। মানে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার যে ত্রয়ম্বকেশ্বর হিল রয়েছে, সেই ত্রয়ম্বকেশ্বর হিল থেকে কিন্তু গোদাবরী নদী সৃষ্টি হয়েছে। এবং এটা কোথায় গিয়ে পড়ছে? অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে গিয়ে বে অফ বেঙ্গল এটা ড্রেন হচ্ছে, ঠিক আছে না? চলো, তাহলে গোদাবরীটা কি? গোদাবরীটা হচ্ছে একটা সাউথ সেন্ট্রাল ইন্ডিয়ার একটা নদী, ঠিক আছে? ওকে। শিব সমুদ্র ইজ অ্যান আইল্যান্ড ফর্মড বাই দ্য রিভার। শিব সমুদ্র কাবেরী নদীতে রয়েছে, ঠিক আছে? শিব সমুদ্র রয়েছে হচ্ছে কাবেরী নদীতে। হ্যাঁ, কাবেরী নদীটা কোথায় আছে? কর্ণাটকাতে আছে, কর্ণাটকা। তাহলে কর্ণাটকায় শিব সমুদ্র রয়েছে, এবং এখানে শিব সমুদ্র জলপ্রপাতও মনে রাখবে এখানে, ঠিক আছে? ওকে। নাসিক ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ, একটু আগে পড়ে আসলাম, নাসিক থেকে গোদাবরী নদী সৃষ্টি হয়েছে, তাহলে নাসিক গোদাবরীর তীরেই অবস্থিত হবে। চলো, which of the following states is known as the traditional region of for tank irrigation? খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। বলছে সব থেকে বেশি ট্যাঙ্ক ইরিগেশন আমরা কোন রাজ্যে দেখতে পাবো? দেখো, ট্যাঙ্ক মানে দিঘি বা জলাশয়, ঠিক না? মানে লেক তো অনেক বড় হলো। লেক অ্যাকচুয়ালি বিভিন্ন প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়েছে, বা ট্যাঙ্কগুলো প্রাকৃতিক কারণ নয়, ট্যাঙ্কগুলো মনুষ্য সৃষ্টি। মানুষ তৈরি করেছে ট্যাঙ্ক। ট্যাঙ্ক মানে দিঘি, জলাশয় বানিয়ে রেখেছে। কেন? অ্যাকচুয়ালি ট্যাঙ্কের মাধ্যমে আগে যেটা করা হতো, ওয়াটার হারভেস্ট করা হতো। কি হতো? ওয়াটার হারভেস্টিং হতো ট্যাঙ্কের মাধ্যমে। যখন এই বিভিন্ন ধরনের যে শ্যালো মেশিন যেগুলোর তৈরি হয়েছে সেগুলো যখন ছিল না, তখন চাষাবাদের জন্য বা অন্যান্য কাজকর্মের জন্য কিন্তু আমরা ট্যাঙ্ক টাকে ব্যবহার করতো মানুষ। তো সব থেকে দুটো গুরুত্বপূর্ণ রাজ্যের কথা মাথায় রেখো, দ্যাট ইজ অন্ধ্রপ্রদেশ, 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 সরি, আর এর সাথে মনে রাখবে তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু এই রাজ্য দুটো হচ্ছে টপ ট্যাঙ্ক ইরিগেশনে, এই রাজ্যটি টপ। এছাড়াও মনে রাখবে যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, মহারাষ্ট্র, কেরালা, এগুলো টপ 5 স্টেটসের মধ্যে পড়ছে। কিন্তু টপ রাজ্য দুটোর মধ্যে যদি বলি, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুতে ট্যাঙ্ক ইরিগেশন সব থেকে বেশি হয়, ঠিক আছে না? এখানে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, এগুলো তোমরা একবার চোখ বুলিয়ে নিও, পিডিএফটা তো প্রোভাইড করে দেওয়াই হবে, তো সেখানে একবার পড়ে নিও। তো ট্যাঙ্ক ইরিগেশনে সব থেকে বেশি টপ যেটা করছে, দ্যাট ইজ তামিলনাড়ু। চলো, which state of India has made rain water harvesting compulsory for all houses? খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। বলছে কোন রাজ্য ওয়াটার হারভেস্টিং, রেন ওয়াটারকে হারভেস্ট করার জন্য কম্পালসারি করে দিয়েছে প্রত্যেকটা বাড়ির জন্য? অর্থাৎ প্রত্যেকটা গৃহস্থকে বলে দেওয়া হয়েছে যে ভাই, তোমার বাড়িতে যতটুকুন রেন ওয়াটার আসছে সেটাকে হারভেস্ট করতে হবে। তো রেন ওয়াটার হারভেস্টিংটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আমাদের আজকের দিনে দাঁড়িয়ে। কারণ বিশুদ্ধ জল ধীরে 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 কিন্তু কমতে শুরু করেছে। আর বৃষ্টির জল হচ্ছে প্রকৃতির থেকে দেওয়া আমাদের কাছে সব থেকে বিশুদ্ধ একটা জল। খাবার জলের স্রোত হতে পারে, মিষ্টি জলের স্রোত হতে পারে বিশুদ্ধ জল, রেন ওয়াটার। তো সেই রেন ওয়াটারটা যদি আমি হারভেস্ট করে রাখতে পারি বর্ষাকালে, তো বর্ষাকালে সেই বৃষ্টির জল আমি সারা বছর কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। তাই
মনে রাখবে তামিলনাড়ু হচ্ছে এমন একটা রাজ্য যেটি এই রেন ওয়াটারকে হারভেস্ট করার জন্য, রেন ওয়াটারটাকে ধরে রাখার জন্য কম্পালসারি করেছে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও কিন্তু এই রেইন ওয়াটার হারভেস্ট করার জন্য একটি প্রকল্প চালু করেছেন। সেটা কি? জল ধরো জল ভরো প্রকল্প। কি নাম? জল ধরো জল ভরো। জল ধরো জল ভরো প্রকল্প খুব ভালো প্রকল্প। এখানে কি করা হয়েছে? এখানে কোনো বাড়ি বা হাউসহোল্ডকে বলা হয়নি। এখানে যেগুলো গভর্নমেন্ট বিল্ডিং রয়েছে, হ্যাঁ, গভর্নমেন্ট বিল্ডিং যেগুলো রয়েছে, সেই গভর্নমেন্ট বিল্ডিং এর যে ছাদ রয়েছে বিশাল, দেখো তোমাদের বাড়ির পাশে কলেজ থাকতে পারে, কোনো হসপিটাল থাকতে পারে, বা কোনো অসরকারি অফিস থাকতে পারে, সেইখানে যে বড় বড় বিল্ডিংগুলোতে তাদের ছাদে যে বৃষ্টির জলটা পড়ছে সেটাকে হারভেস্ট করা হচ্ছে এখানে। বুঝতে পারলে তো? পশ্চিমবঙ্গে জল ধরো জল ভরো প্রকল্প খুব ভালো প্রকল্প। সেটাকে মানে সেই জলটাকে ড্রেন কোথায় করা হচ্ছে না, আম, আম, আমাদের মাটির নিচে জলটাকে স্টোর করার একটা ব্যবস্থা চলছে এই প্রকল্পের মাধ্যমে। ঠিক আছে, ওকে। তারপর, ইন ইন্ডিয়া ম্যাক্সিমাম এরিয়া আন্ডার জুট ইজ ফাউন্ড। তো সব থেকে বেশি পাট চাষ ভারতবর্ষে কোথায় হয়? সো দ্য আনসার ইজ ন্যাচারালি ওয়েস্ট বেঙ্গল, কারণ পাট চাষের জন্য বাংলাই তো বিখ্যাত। হ্যাঁ, বাংলা। মনে রাখবে পশ্চিমবঙ্গ, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ অ্যাকচুয়ালি। পশ্চিমবঙ্গকে যদি আমি আঁকতে চাই এভাবে আঁকবো, পশ্চিমবঙ্গ এটা। তো পশ্চিমবঙ্গের এই পার্টটা হচ্ছে হিলি রিজন, এখানে পর্বত রয়েছে। আর পশ্চিমবঙ্গের এই পাশটা রয়েছে হচ্ছে প্লেটু অঞ্চল, এখানে প্লেটু অঞ্চল রয়েছে। তো এই প্লেটু অঞ্চল আর হিল রিজন বাদ দিয়ে বাকি যে জায়গাগুলো দেখছো, এটা হচ্ছে আমাদের জুট চাষের জন্য খুব উপযুক্ত একটা জায়গা, এবং পশ্চিমবঙ্গে এটা হয়েও থাকে। মনে থাকবে তো? তো পশ্চিমবঙ্গে হচ্ছে জুট কাল্টিভেশন সব থেকে বেশি পরিমাণে হয় ইন্ডিয়ার রেসপেক্টে। ঠিক আছে, ওকে। নেক্সট, ইয়েলো রেভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাকশন অফ হলুদ বিপ্লব। হলুদ বিপ্লব কিসের সাথে? অয়েল সিডস, তৈলবীজ। তৈলবীজ চাষের সাথে যুক্ত হচ্ছে হলুদ বিপ্লব, হলুদ বিপ্লব। হলুদ বিপ্লব এটা দেখো 1987, 88, 1997, 96 দেখো, যেখানে অয়েল সিডসের প্রোডাকশন 12 মেট্রিক টন হচ্ছিল। কবে? 1987, 88-তে। এই হলুদ বিপ্লব হবার পর, আমরা দেখতে পাচ্ছি যে 24 মেট্রিক টন, ডাবল প্রোডাকশন হচ্ছে, হ্যাঁ, ওয়েল সিডের। তো ইয়েলো রেভলিউশন কিসের সাথে রিলেটেড? দ্যাট ইজ ওয়েল সিডের সাথে রিলেটেড। ঠিক আছে, নেক্সট, which one of the following is used in large quantities in cement industry? সিমেন্ট ইন্ডাস্ট্রিতে নিম্নের কোনটি সব থেকে বেশি ব্যবহার করা হয়? জিপসাম, লাইমস্টোন, কোল অ্যান্ড ক্লে। সো দ্য আনসার ইজ লাইমস্টোন। লাইমস্টোন সিমেন্ট ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। এরপর আসো, দ্য ভিলাই স্টিল প্ল্যান্ট হ্যাজ বিন এস্টাবলিশড উইথ অ্যাসিস্ট্যান্স অফ। এই যে ভিলাইতে যে স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছে, এটা কার সহযোগিতা নিয়ে হয়েছে? তোমাদের মনে থাকবে আমরা ইকোনমিক্সে যে 12 ইয়ার প্ল্যানস আমাদের ক্লাসটা দিয়েছি, সেখানে আমরা পড়েছি যে যখন সেকেন্ড মানে ফার্স্ট ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে এটা প্রস্তাবিত হয়, এবং এটা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে এটাকে বাস্তবায়নের কাজ শুরু হয়। তো সেই দিক থেকে দাঁড়িয়ে 1955 সালে ইউনাইটেড এখন আজকের দিনে যেটাকে আমরা রাশিয়া বলছি, এখন আজকের দিনে রাশিয়া, সেই আজকের দিনের রাশিয়াটা তৎকালীন সময় ছিল ইউএসএসআর, হ্যাঁ, ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া। ঠিক আছে, তো এই সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় কিন্তু ভারতবর্ষে ভিলাই স্টিল প্ল্যান্ট শুরু হয়েছিল। ওকে, চলো। দ্য মোনাজাইট স্যান্ডস অন দ্য কেরালা কোস্ট। কেরলের উপকূলে মোনাজাইট স্যান্ড পাওয়া যায়। এক্সামিনার জানতে চাইছে ইউজড ফর জেনারেটিং নিউক্লিয়ার এনার্জি কন্টেন। আর এই মোনাজাইট স্যান্ডসকে আমরা নিউক্লিয়ার এনার্জি জেনারেট করার জন্য কাজে লাগাই। তো এই মোনাজাইট স্যান্ডের মধ্যে আমরা কি পাই? বুঝতেই পারছো, নিউক্লিয়ার এনার্জি যখন তৈরি হবে তো এর মধ্যে ইউরেনিয়াম থাকে, অর্থাৎ মোনাজাইট স্যান্ডের মধ্যে ইউরেনিয়াম থাকে। মনে থাকবে, ভেরি গুড। Which part of the Himalayas has the maximum stretch from east to west? ইস্ট থেকে ওয়েস্টে চওড়া, হ্যাঁ, ইস্ট টু ওয়েস্টে সব থেকে বেশি চওড়া হিমালয় কোথায় দেখতে পাওয়া যায়? দ্যাট ইজ ইন নেপাল হিমালয়াস। ঠিক আছে, মনে থাকবে নেপাল হিমালয়াস। আর এই বেসটা যেহেতু এখানে অনেক বেশি চওড়া,
বেসটা যেহেতু এখানে অনেক বেশি চওড়া, সেই ক্ষেত্রে মনে রাখবে যে এইখানেই হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গগুলোকে দেখতে পাবো, অর্থাৎ মাউন্ট এভারেস্ট দেখতে পাবো, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মাকালু, ছোউ, তারপর ধৌলাগিরি, মানসুলা, অন্নপূর্ণা, এই সমস্ত মাউন্টেন্স, এই সমস্ত পিকগুলোকে কিন্তু আমরা এই নেপাল হিমালয়াতেই দেখতে পাবো। কেন? কারণ তার বেসটা অনেক বেশি বিস্তৃত। চলো, দ্য স্ট্যান্ডার্ড টাইম অফ আ কান্ট্রি ডিফার্স ফ্রম দ্য জিএমটি ইন মাল্টিপলস অফ। দেখো জিএমটি, জিএমটি মানে কি? জিএমটি মানে হচ্ছে গ্রিনিস মিন টাইম। গ্রিনিস মিন টাইম মানে কি? আমরা আমাদের সমগ্র পৃথিবীটাকে যে প্রাইম মেরিডিয়ান যেখান দিয়ে গেছে, অর্থাৎ 0 ডিগ্রির লঞ্জিটিউড যেখান দিয়ে পাস হয়েছে, সেটা হচ্ছে লন্ডন শহরের গ্রিনিস টাউন, লন্ডন শহরের গ্রিনিচ একটা সিটি বা একটা প্লেস, তার উপর দিয়ে 0 ডিগ্রি মেরিডিয়ান বা 0 ডিগ্রি লঞ্জিটিউড পাস হয়েছে, যেটাকে আমরা প্রাইম মেরিডিয়ান বলে থাকি। তো এটাকেই বলা হচ্ছে জিএমটি। এবং বলছে যে দ্য স্ট্যান্ডার্ড টাইম অফ আ কান্ট্রি, কোন একটা দেশের স্ট্যান্ডার্ড, প্রত্যেকটা দেশেরই একটা স্ট্যান্ডার্ড টাইম রয়েছে। হ্যাঁ, আমাদের ভারতের ক্ষেত্রে রয়েছে আইএসটি, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ঠিক, তো আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোথা দিয়ে পাস হয়েছে? না, মির্জাপুর থেকে পাস হয়েছে। কোথা থেকে পাস হয়েছে? মির্জাপুর থেকে পাস হয়েছে, উত্তরপ্রদেশের মির্জাপুর। ঠিক আছে না, উত্তরপ্রদেশের মির্জাপুর দিয়ে পাস হয়েছে। তো সেই জিএমটি থেকে প্রত্যেকটা দেশের আইএসটি, এর মধ্যে টাইমের মাল্টিপলস হয়, কত মানে ঘন্টার মাল্টিপলসে টাইম ঠিক হয়। মনে রাখবে সেটা হচ্ছে হাফ আওয়ার, আধ ঘন্টা মানে 30 মিনিট। 30 মিনিটের 30 মিনিটের মাল্টিপলসে হয়। কেন? দেখো, সূর্য সূর্য পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে, অ্যাকচুয়ালি সূর্য তো প্রদক্ষিণ করে না, পৃথিবী প্রদক্ষিণ করে, অর্থাৎ পৃথিবী এক পাক ঘুরতে সময় নেয় হচ্ছে 24 আওয়ার্স। তাহলে দেখো, বিষয়টা যেটা ঘটছে সেটা হচ্ছে 360 ডিগ্রি মুভ করতে 24 ঘন্টা সময় লাগছে। ঠিক তো? তাহলে 360 ডিগ্রি মুভ করতে যদি 24 ঘন্টা লাগে, 1 ঘন্টায় সে কতটুকুন মুভ করবে? 1 ঘন্টায় সে কতটুকুন মুভ করবে? তোমরা বলবে যে 15 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় 15 ডিগ্রি মুভ করে। কিন্তু ঘটনাটা যেটা ঘটে, দেখো, এইখানে এইখানে এটা একটা লঞ্জিটিউড, এটা একটা লঞ্জিটিউড। এই দুটো লঞ্জিটিউডের মধ্যে ডিফারেন্স হচ্ছে 15 ডিগ্রি করে, 1 ঘন্টায় তখন যাচ্ছে। কিন্তু টাইমটাকে ক্যালকুলেট করা হয়, মানে রাখবে, এর হাফ মানে 7.5 ডিগ্রি। 7.5 ডিগ্রি করে, 7.5 ডিগ্রি এই টাইমটাকে ধরা হয়। তাহলে 15 ডিগ্রিতে যদি 1 ঘন্টা হয়, তাহলে 7.5 ডিগ্রিতে কত হবে? 30 মিনিট। তো মাথায় রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যে জিএমটির সাথে জিএমটির সাথে স্ট্যান্ডার্ড টাইমগুলো, যে কোনো দেশের স্ট্যান্ডার্ড টাইমে কত টাইমের মাল্টিপল থাকবে? হাফ আওয়ারের, আধা ঘন্টার। ঠিক আছে, ওকে। নেক্সট, মাজুলি, দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। মাজুলি হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে বড় নদী বদ্বীপ। তো এটা কোন রাজ্যে আছে? তো মনে রাখবে, এটা আছে আসাম রাজ্যে। কোন রাজ্যে আছে? আসাম রাজ্যে। ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্রা নদী, এই ব্রহ্মপুত্র নদী যখন হিমালয়ান রেঞ্জ থেকে, যখন দিহাং থেকে, ঠিক অরুণাচল প্রদেশের দিহাং থেকে যখন ধীরে ধীরে আসামের সমভূমিতে প্রবেশ করে, তাহলে পর্বতে যখন নদী আছে, তখন নদীর গতিবেগটা কি? প্রচণ্ড পরিমাণে নদীর গতিবেগ রয়েছে, খুব উচ্চ গতি। আর যখন সেই উচ্চ গতির নদী সমভূমিতে আসে, তখন হট করে কি হবে? তার গতিটা কমে যাবে। আর সেই ঘটনা আসামে হয়েছে। আসামে এসে ব্রহ্মপুত্র নদীর গতি হট করে কমে গেল, কারণ সঙ্গে সঙ্গে পর্বত থেকে নেমেছে। আর যখনই নদীর গতি কমলো, তখনই নদীর মধ্যে দ্বীপ সৃষ্টি হলো। এটা আমরা যখন ড্রেনেজ সিস্টেম পড়েছি জিওগ্রাফিতে, থিওরিতে পড়ানো হয়েছে। একবার চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করে দেখো, জিওগ্রাফির ক্লাসও কিন্তু শুরু হচ্ছে, থিওরি ক্লাস। তো সেখানে পড়ানো হয়েছে। তো মাজুলি দ্বীপ তৈরি হয়েছে, এবং এই মাজুলি দ্বীপ হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় নদী বদ্বীপ। সেটা হচ্ছে 200 কিলোমিটার ইস্টে রয়েছে, গুয়াহাটি থেকে 200 কিলোমিটার ইস্টে রয়েছে। মনে থাকবে? ওকে, ভেরি গুড। এবার আসো, হু প্রিপেয়ার্স দ্য টপোগ্রাফিক্যাল ম্যাপস অফ ইন্ডিয়া। ভারতবর্ষের টপোগ্রাফিক্যাল ম্যাপস কে তৈরি করেছে?
খুব সাবধানে উত্তর করবে এটাকে। অপশন হবে অপশন বি, দ্যাট ইজ সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাথে কোনো রিলেশন নেই। সার্ভে অফ ইন্ডিয়া এটা একটা আলাদা ডিপার্টমেন্ট, যেটা কিনা পড়ছে ন্যাশনাল সার্ভে অ্যান্ড ম্যাপিং অর্গানাইজেশন। সেটা কোন মন্ত্রণালয়ের অধীনে পড়ে? সেটা পড়ে হচ্ছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং এর মিনিস্ট্রিটার নাম কি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে ন্যাশনাল সার্ভে অ্যান্ড ম্যাপিং অর্গানাইজেশন। আর এরই একটা সংস্থা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে। এই সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় আছে? সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে। দেরাদুনে যেমন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন রয়েছে, তেমনি সার্ভে অফ ইন্ডিয়ারও কিন্তু সদর দপ্তর রয়েছে কোথায়? না, দেহরাদুন, উত্তরাখণ্ডে রয়েছে। এটা তৈরি হয়েছিল কবে? এটা 1767 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের একটা ওল্ডেস্ট ইনস্টিটিউশন এটা, সার্ভে অফ ইন্ডিয়া। ক্লিয়ার? মনে থাকবে, এখানে কিছু ডিটেলস ইনফরমেশন রয়েছে, তোমরা চাইলে একবার চোখ বুলিয়ে নিতে পারো। তারপর দ্য মাউন্টেন্স উইচ আর নট পার্ট অফ দ্য হিমালয়ান চেইন। নিম্নের কোনটি হিমালয়ান চেইনের অন্তর্গত নয়, হিমালয় পর্বতমালার অন্তর্গত নয়? তো এখানে দেখেই বোঝা যাচ্ছে আরাবল্লী। দেখো, হিমালয় একটি নবতম পর্বতমালা বলতে পারো, বাট আরাবল্লী হচ্ছে ভারত ভূখণ্ড তৈরি হবারও বহু যুগ আগে আরাবল্লী পর্বত তৈরি হয়েছে, যেটা আমরা ভূগোলের যখন আমরা ল্যান্ডসফর্ম পড়ছিলাম তখন কিন্তু এই বিষয়গুলো আলোচনা করেছি। তাহলে আরাবল্লী পর্বত কোথায় রয়েছে? না, আরাবল্লী পর্বত রয়েছে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে, রাজস্থান, গুজরাট এবং কিছুটা পাঞ্জাব প্রদেশের মধ্যেও হয়েছে পাকিস্তানের, ঠিক আছে, আরাবল্লী পর্বতমালা। ঠিক আছে, ভেরি গুড। আরাবল্লী পর্বতমালা। প্রশ্ন হচ্ছে নিয়মগিরি হিল ইজ লোকেটেড ইন কালাহান্ডি ডিস্ট্রিক্ট অফ হুইচ স্টেট? কালাহান্ডি জেলা, কালাহান্ডি খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা। কালাহান্ডি কোথায় রয়েছে? ওড়িশাতে রয়েছে। কালাহান্ডি রয়েছে হচ্ছে ওড়িশা। কালাহান্ডি ওড়িশা, ওড়িশাতে রয়েছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। তো নিয়মগিরি হিলস, এটা নীলগিরি নয়, এটা নিয়মগিরি হিলস। নিয়মগিরি হিলস হচ্ছে কালাহান্ডিতে রয়েছে। এটা রিসেন্ট টাইমে কিছু মিডিয়াতে খবর এসেছিল, দ্যাট ইজ এখানে যে ডোংরিয়া উপজাতি রয়েছে, ডোংরিয়া কোন্দ উপজাতি, সেই ডোংরিয়া কোন উপজাতিরা কিন্তু একটু বিবাদ সৃষ্টি করছিল এইখানে। কেন? কারণ বেদান্ত অ্যালুমিনিয়াম কোম্পানি তারা বক্সাইটের মাইনিং করছিল ওই জায়গাটাতে, এবং এটা নিয়েই ট্রাইবালদের সাথে একটা বিবাদ তৈরি হয়, কনফ্লিক্ট তৈরি হয় ওই অধিবাসীদের সঙ্গে। এই জন্য এই পয়েন্টটা ইম্পর্ট্যান্ট। দ্যাট ইজ নিয়মগিরি হিলস, কালাহান্দিতে, ওড়িশাতে অবস্থিত, ঠিক আছে। ওকে, দ্য মাউন্টেন রেঞ্জ উইচ ডিভাইডস দ্য নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়া ইজ। তো হ্যাঁ, নর্থ ইন্ডিয়া এবং সাউথ, আমাদের যে ভারত, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতকে ভাগ করেছে কোন পর্বতমালা? দ্য আনসার ইজ বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত, ঠিক আছে, মনে থাকবে, বিন্ধ্য পর্বত। ভিএনএসটাকে মনে রাখো, ভিএনএস, বিন্ধ্য, নর্মদা আর সাতপুরা। বিন্ধ্য, নর্মদা, সাতপুরা। আর এই বিন্ধ্য পর্বতমালাই কিন্তু যেটা কিনা পাস হয়েছে কোথা দিয়ে বলো? মালব প্লেটু। মালব প্লেটু, সেই মালবা প্লেটুর ঠিক উত্তরে কিন্তু আমরা বিন্ধ্য পর্বতকে দেখতে পাবো। তাহলে বিন্ধ্য পর্বত হচ্ছে আমাদের ভারতবর্ষের উত্তর ভাগ আর দক্ষিণ ভাগকে ভাগ করেছে, ঠিক আছে। দেখো, এই যদি আমাদের ভারতবর্ষটাকে আমরা দেখি, তো এইখানে রয়েছে হিমালয়া, হুম, এইখানে রয়েছে আরাবল্লী, এইখানে রয়েছে আরাবল্লী, এইখানে এইখানে রয়েছে বিন্ধ্য, এইখানে দিয়ে নর্মদা প্রবাহিত হয়েছে, এইখানে রয়েছে সাতপুরা, এখানে রয়েছে পশ্চিম ঘাট, এইখানে রয়েছে পূর্ব ঘাট। বুঝতে পারলে? ওকে, চলো নেক্সট। মাউন্ট আবু ইজ আ হিল স্টেশন লোকেটেড ইন ড্যাশ রেঞ্জ। তো মাউন্ট আবু হচ্ছে আরাবল্লী পর্বতের অংশ, আরাবল্লী পর্বতের অংশ মাউন্ট আবু। হ্যাঁ, তাহলে মাউন্ট আবু রাজস্থানের সিরোহি জেলাতে পড়ছে, রাজস্থানের সিরোহি জেলাতে পড়ছে মাউন্ট আবু, এবং যেটা কিনা গুজরাটের বর্ডারে একদমই, ঠিক আছে। এই মাউন্টেন ফর্মসটাই হচ্ছে ডিস্টিংক্ট রকি প্লেটু আমরা দেখতে পাই, এবং এর হাইয়েস্ট পিকের কথা যদি বলি, দ্যাট ইজ গুরু শিখর, উচ্চতা হচ্ছে 1722 মিটার। একটা কথা মাথায় রেখো, এই আহ, আহ, গুরু শিখরটাকে কিন্তু আমরা বলতে পারি যে অ্যাজ অ্যান ওসিস ইন দ্য ডেজার্ট। ওসিস ইন দ্য ডেজার্ট কেন?
মরুভূমির মধ্যে এই জায়গাটিতে প্রচণ্ড উঁচু জায়গা, যেহেতু এখানে জল, বিভিন্ন নদী এখান থেকে তৈরি হচ্ছে, বিভিন্ন লেকস, ওয়াটারফলস, এজন্য এখানে জায়গাটা এভারগ্রিন, অল টাইম, সবসময় সবুজ উদ্ভিদ থাকে, তাই এই জায়গাটাকে বলা হচ্ছে ওসিস ইন দ্য ডেজার্ট। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। নেক্সট, ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অ্যান্ড এক্সপোর্টার অফ, একটু আগে আমরা পড়ে আসলাম, আলোচনা করেছি মাইকা। ভারতবর্ষ সব থেকে বেশি মাইকাকে এক্সপোর্ট করে, ঠিক আছে। এবং মনে রাখবে, ভারতবর্ষের কোন রাজ্য মাইকা উৎপাদনে প্রথম হয়েছে, দ্যাট ইজ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভারতবর্ষের মাইকা প্রডিউসারের দিক থেকে প্রথম। এটা মাজিদ হোসেন স্যারের বইটা থেকে ইনফরমেশনটা কালেক্ট করা হয়েছে, ঠিক আছে। আর যদি বলো, দেখো, দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার এক্সপোর্টার অফ টি আফটার চায়না, ভারতবর্ষ কিন্তু এই সমগ্র বিশ্বে টি এক্সপোর্টের দিক থেকে দ্বিতীয়। চায়না সব থেকে বেশি টি এক্সপোর্ট করে পৃথিবীতে, অ্যান্ড দেন আমাদের ভারতবর্ষ। নেক্সট, which one among the following industries is the maximum consumer of water? ঠিক আছে, এই যেখানে কতগুলো ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে, এই ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে সব থেকে বেশি জল ভারতবর্ষে কোন ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, দ্যাট ইজ ইন থার্মাল পাওয়ার। তাপবিদ্যুৎ কেন্দ্র যেগুলো আমাদের রয়েছে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেগুলো রয়েছে, সেই থার্মাল পাওয়ার প্ল্যান্ট সব থেকে বেশি ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার রিসোর্সটাকে কনজিউম করে ভারতবর্ষে। মনে রাখবে, ভারতবর্ষে যত ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার রয়েছে, সেই ইন্ডাস্ট্রিয়াল ওয়াটারের 87.87%ই একা থার্মাল পাওয়ার প্ল্যান্টসগুলো কিন্তু কনজিউম করছে, যেটা কিনা 80 কিউবিক মিটারস অফ ওয়াটার কনজিউম করছে ইন্ডিয়ান টিপিপিসগুলো। ওকে, তাহলে 1000 কিলোওয়াট বিদ্যুৎ তৈরি করার জন্য 80 কিউবিক মিটার জল কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো গ্রহণ করছে, যেটা ভারতবর্ষে যে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার রয়েছে তার 87.87%। নেক্সট, which national highway connects Delhi to Kolkata via Mathura? দিল্লি থেকে কলকাতা যাওয়ার জন্য কোন ন্যাশনাল হাইওয়ে রয়েছে, দ্যাট ইজ NH2 ন্যাশনাল হাইওয়ে 2। আর এই ন্যাশনাল হাইওয়ে 2 এর মধ্যে আমরা জিটি রোডটাকে পাবো, NH91, NH1টাও কিন্তু এর মধ্যে চলে আসবে, কানেক্ট হয়ে যাবে। নেক্সট, which national highway is called শেরশাহ সূরিমার্গ? শেরশাহ সূরিমার্গ বলা হয় NH3 কে শেরশাহ সূরিমার্গ বলা হয়, ঠিক আছে। চলো, which of the following states does not border on Myanmar? মায়ানমারের সঙ্গে বর্ডার করে না নিম্নের কোন রাজ্যটি, দ্যাট ইজ অরুণাচল প্রদেশ অবশ্যই বর্ডার করে, নাগাল্যান্ড বর্ডার করে, মেঘালয় না করে না, মিজোরাম করে, ঠিক আছে। তাহলে না, মেঘালয় হচ্ছে কোথায় আছে বলো, মেঘালয় আছে আসামের নিচে বাংলাদেশের ওপরে, ঠিক আছে না, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এখানে রয়েছে আসাম, আর এই যে রাজ্যটা এটাই হচ্ছে মেঘালয়া। এইখানে রয়েছে অরুণাচল প্রদেশ, এইখানে রয়েছে হচ্ছে তোমার অরুণাচল প্রদেশের পরে হচ্ছে নাগাল্যান্ড, তারপর মণিপুর, তারপর মিজোরাম, এখানে রয়েছে ত্রিপুরা। তাহলে মায়ানমার, এখানে রয়েছে মায়ানমার, তাহলে মায়ানমারের সঙ্গে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এগুলো কানেক্ট করছে, বাট মেঘালয়া করছে না। ওকে, তো মনে রাখবা, মেঘালয়া হচ্ছে আসামের দক্ষিণে আর বাংলাদেশের উত্তরে। ওকে, তারপর, which of the following states has international borders with 3 countries? নিম্নের কোন রাজ্যটির সঙ্গে 3টি আন্তর্জাতিক বর্ডার রয়েছে, ঠিক আছে। সেটা ওয়েস্ট বেঙ্গল, নো। ওয়েস্ট বেঙ্গলের সাথে কিসের কিসের রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সাথে নেপালের রয়েছে আর বাংলাদেশের রয়েছে, তার মানে দুটো। সিকিম, ইয়েস, সিকিম ইজ দ্য রাইট আনসার। কেন? কারণ সিকিমের সাথে 3টি আন্তর্জাতিক বর্ডার হয়েছে। সিকিমের থেকে আমরা যখন পশ্চিমের দিকে চলে যাচ্ছি তখন এখানে আমরা পেয়ে যাচ্ছি নেপাল, ঠিক আছে। যখন আমরা উত্তরে চলে যাচ্ছি তখন এখানে আমরা পেয়ে যাচ্ছি তিব্বত, হ্যাঁ, তিব্বত পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ একটা মানে অটোনমাস একটা রিজন যেটা চায়না কবজা করে রেখেছে, তাই না, চায়না অকুপাইড অটোনমাস রিজন, দ্যাট ইজ ইন তিব্বত। আর পাচ্ছি সিকিমের পাশে একটা পাচ্ছি ভুটান, যেটা হচ্ছে সাউথ ইস্টে, সিকিমের সাউথ ইস্টে এইখানে রয়েছে হচ্ছে ভুটান, ঠিক আছে না। ওকে, ভেরি গুড। তাহলে সিকিমের সাথে আমরা দেখতে পাচ্ছি 3টি রাজ্য। ওকে, বেশ। তারপর, which state of India has the largest area?
ঠিক আছে, নিচের কোনটিতে লার্জেস্ট এরিয়া, এরিয়ার দিক থেকে সব থেকে বড়? তো মনে রাখবে রাজস্থান। রাজস্থান ভারতবর্ষে এরিয়ার দিকে সব থেকে বড়। ভারতবর্ষ টোটাল তার 10.4% এরিয়া একা রাজস্থানের কাছে রয়েছে। ঠিক আছে, তাহলে ভারতের টোটাল এরিয়া যা, এই টোটাল এরিয়ার 10.4% রাজস্থানের কাছে রয়েছে। তাহলে জায়গার দিক থেকে, হ্যাঁ, এরিয়ার দিক থেকে রাজস্থান হচ্ছে লার্জেস্ট স্টেট। আর যদি পপুলেশনের দিক থেকে বলা হয়, মনে রাখবে পপুলেশনের দিক থেকে উত্তরপ্রদেশ লার্জেস্ট, 25 crore জনগণ ওখানে কিন্তু রয়েছে। ঠিক, চলো, সরি। যদি তারপর বলা হয় রাজস্থানের পর মধ্যপ্রদেশ, তারপর মহারাষ্ট্র, তারপর উত্তরপ্রদেশ আসছে কিন্তু। আর উত্তরপ্রদেশ হচ্ছে লার্জেস্ট পপুলেটেড স্টেট। নেক্সট, অ্যাজ পার সেন্সাস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সেন্সাস অনুযায়ী আরবান এরিয়া উইথ আ পপুলেশন ফ্রম 50,000 টু 99,999 ইজ নেমড অ্যাজ। বলছে ভারতবর্ষের, দেখো, সেন্সাস অফ ইন্ডিয়া অনুযায়ী ভারতবর্ষের সিটিগুলোকে 6টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আবার বলছি, সেন্সাস অফ ইন্ডিয়া গ্রুপস, সেন্সাস অফ ইন্ডিয়া গ্রুপস ভারতবর্ষের শহরগুলোকে 6টা ক্যাটাগরিতে ভাগ করেছে পপুলেশনের বেসিসে। বলছে কি তারা, যে ক্লাস 1 টাউন বা ক্লাস 1 সিটি সেটাকে বলা হবে যদি তার জনসংখ্যা 1 লক্ষের অধিক থাকে। ঠিক আছে, ক্লাস 2 সিটি বা টাউন বলা হবে যাদের জনসংখ্যা হচ্ছে 50,000 থেকে 99,999 পর্যন্ত। ক্লাস 3 বলা হবে যাদের জনসংখ্যা 20,000 থেকে 49,999 পর্যন্ত। ফোর্থ ক্লাস বলা হবে যাদের জনসংখ্যা 10,000 থেকে 19,999 পর্যন্ত। ফিফথ ক্লাস টাউন বলা হবে যাদের জনসংখ্যা 5,000 থেকে 9,900 পর্যন্ত। আর সিক্সথ ক্লাস সিটি বা টাউন বলা হবে যাদের জনসংখ্যা 5,000-এর নিচে। ওকে, তাহলে সেই দিক থেকে বলছে কি, প্রশ্ন যে 50,000 থেকে 99,999 পর্যন্ত যে পপুলেশন যে সিটিতে থাকবে বা যে টাউনে থাকবে তাকে কোন ক্যাটাগরিতে? সেকেন্ড ক্যাটাগরিতে রাখা হয়েছে। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো। হু ওয়াজ দ্য ক্রিয়েটার অফ দ্য ফেমাস রক গার্ডেন চণ্ডীগড়? চণ্ডীগড়ের বিখ্যাত রক গার্ডেন কে তৈরি করেছে? দ্যাট ইজ নেকচাঁদ। নেকচাঁদ একজন গভর্নমেন্ট অফিসিয়াল ছিলেন, সরকারি কর্মচারী। তিনি 1957 সালে এটি তৈরি করতে শুরু করেন নিজের হাতে, নিজের স্পেয়ার টাইমে, নিজের ফাঁকা সময়ে তিনি এটা করতেন। করতে করতে এখন এটি 40 একরের একটি গার্ডেনে পরিণত হয়েছে। এবং এখানে সব আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের আর্কিটেকচার দিয়ে এটা তৈরি করা হয়েছে। এবং এটা তৈরি হয়েছে, দেখো, ইট ইজ কমপ্লিটলি বিল্ট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড হোম ওয়েস্ট। ইন্ডাস্ট্রিয়াল এবং হোম ওয়েস্ট যেগুলো রয়েছে, বর্জ্য পদার্থ, সেগুলো দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। সো নেকচাঁদ। নেক্সট, দ্য অ্যাটমিক পাওয়ার স্টেশন ইন রাজস্থান ইজ সিচুয়েটেড অ্যাট। তো অ্যাটমিক পাওয়ার স্টেশন রাজস্থান, মানে যেটাকে আমরা র্যাপস বলি, সেই র্যাপস কোথায় অবস্থিত? দ্যাট ইজ রাওয়াতভাটা। রাওয়াতভাটাতে অবস্থিত, রাওয়াতভাটা রাজস্থান। এটা হচ্ছে চিত্তরগড় জেলা, রাজস্থানের চিত্তরগড় জেলার রাওয়াতভাটাতে আমরা কিন্তু এই অ্যাটমিক পাওয়ার স্টেশন দেখতে পাবো, রাজস্থানের র্যাপসটাকে দেখতে পাবো। এটা 16ই ডিসেম্বর 1973 সালে এটা তৈরি করা হয়। ঠিক আছে, বুঝে গেল? ভেরি গুড। তারপর, দ্য হুইলার আইল্যান্ড হ্যাজ বিন রিনেমড অ্যাজ। দেখো, হুইলার আইল্যান্ডকে কি নামে করা হয়েছে? 2015 সালে ওড়িশাতে অবস্থিত, উড়িষ্যার উপকূলে, বারবার উড়িষ্যা লিখতে গিয়ে ডিএইচ কেন আসছে? ওড়িশা, ওড়িশার উপকূলে যেটা কিনা হুইলার আইল্যান্ড ছিল, সেটাকে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের নামে, ডক্টর এপিজে আব্দুল কালাম এর নামে কিন্তু এটাকে করা হয়েছে। এপিজে আব্দুল কালামের নামে আব্দুল কালাম দ্বীপ করা হয়েছে। এবং যেখান থেকে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ মিসাইলকে কিন্তু ছাড়া হয়, এখান থেকে টেস্ট করা হয়। তিনি ইংলিশ লেফটেন্যান্ট ছিলেন। সরি, সরি, চলো। আউট অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস হুইচ স্টেট ডাজ নট হ্যাভ এনি ম্যারিটাইম বাউন্ডারি? এই যে অপশান দেওয়া হয়েছে, গুজরাট, গোয়া, রাজস্থান, মহারাষ্ট্র, এর মধ্যে কোন রাজ্যটির সাথে কোনো সমুদ্রের বাউন্ডারি নেই? ম্যারিটাইম বাউন্ডারি মানে সমুদ্র বাউন্ডারি নেই, উপকূল নেই যেখানে, দ্যাট ইজ রাজস্থান। রাজস্থান
কারণ দেখো, গুজরাট, গোয়া, মহারাষ্ট্র এই তিনটে রাজ্যই কিন্তু অ্যারাবিয়ান সি এর সাথে কোস্টাল লাইন শেয়ার করে। বাট রাজস্থান হচ্ছে ভারতবর্ষের একটা কি বলতে পারো, একটা যে ল্যান্ডলক স্টেট রাজস্থান, ঠিক আছে না? চল নেক্সট, what is the stage in the population cycle in which India is classified on the basis of its demographic characteristics? ভারতবর্ষের ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী ভারতবর্ষকে পপুলেশন সাইকেলের কোন স্তরে রাখা হয়েছে? দ্যাট ইজ, দ্য আনসার ইজ লেট এক্সপ্যান্ডিং স্টেজে ভারতবর্ষকে রাখা হয়েছে। একটু পড়ে নাও। দ্য ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল is a chart showing the different stages of a country's population's birth rate and death rate. তাহলে এই যে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, এটা একটা চার্ট। আর এই চার্টটা কিসের উপর ভিত্তি করে বানানো হয়েছে? দ্যাট ইজ বার্থ রেট আর ডেথ রেট, জন্মের হার আর মৃত্যুর হার। কতগুলো জনগণের উপরে? 1/1000 পপুলেশন। 1000 জনগণের মধ্যে কতজন জন্ম নিচ্ছে, কতজন মারা যাচ্ছে, তার উপর এই চার্ট তৈরি হচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতবর্ষে খুব খতরনাক পরিস্থিতি। 1000 জনে 23 জন জন্মগ্রহণ করছে, 1000 জনে 7 জন মরছে। তাহলে সেই দিক থেকে ভারতবর্ষের জনসংখ্যা কিন্তু ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে। আর এজন্য এই সাইকেল অনুযায়ী ভারতবর্ষকে লেট এক্সপ্যান্ডিং স্টেজে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, in India, population density is defined as the number of persons. দেখো, ভারতবর্ষে পপুলেশন ডেন্সিটিকে কিসের আকারে, বা যে জায়গাটাকে ধরা হচ্ছে যে 1 কিলোমিটারের মধ্যে, না পার স্কোয়ার মাইলের মধ্যে, না পার লাখ স্কোয়ারের মধ্যে, না পার লাখ স্কোয়ার কিলোমিটারের মধ্যে, নাকি না পার স্কোয়ার কিলোমিটারের মধ্যে ক্যালকুলেট করা হয়? তোমরা একবার অপশন 4 ইজ দ্য রাইট আনসার। পার স্কোয়ার কিলোমিটার, 1 বর্গ কিলোমিটারের মধ্যে কতজন জনসংখ্যা রয়েছে সেটা দিয়েই পপুলেশনের ঘনত্ব নির্বাচন করা হয় ভারতে, ঠিক আছে? প্রত্যেক 1 বর্গ কিলোমিটার। নেক্সট, জওহর টানেল, দ্য লার্জেস্ট ইন ইন্ডিয়া, ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ। জওহর টানেল কোথায় আছে? জওহর টানেল রয়েছে হচ্ছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে রয়েছে জওহর টানেল। আর এই জওহর টানেলটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় টানেল, ঠিক আছে? যেটাকে প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরুর নামে রাখা হয়েছে। এবং এখানে সারা বছরই মানে এটা চলতে থাকে। এবং এটা শ্রীনগর আর জম্মুকে কানেক্ট করছে। সরি, শ্রীনগর আর জম্মুকে কানেক্ট করছে, ঠিক আছে? নেক্সট, দ্য মোস্ট লিটারেট ইউনিয়ন টেরিটরি ইন ইন্ডিয়া। ইউনিয়ন টেরিটরির কথা বলা হয়েছে, কিন্তু সব থেকে বেশি শিক্ষার হার কোন ইউটিস এর মধ্যে রয়েছে? দ্যাট ইজ ইন লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে মোট জনসংখ্যা 94%, লাক্ষাদ্বীপের মধ্যে রয়েছে হচ্ছে তোমার 91%, 91.8% হচ্ছে এর জনগণ শিক্ষিতের হার। বোঝা গেল? যদি বলা হয় যে কোন ইউটি সব থেকে বেশি, 11 সেন্সাস অনুযায়ী নিশ্চিতভাবে বলছি, তাহলে ইউনিয়ন টেরিটরির মধ্যে লাক্ষাদ্বীপ হচ্ছে সব থেকে বেশি শিক্ষিত ইউটিস। এখানে লিটারেসির হার 91.8%। আর যদি বলা হয় সব থেকে শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া, লিটারেসির দিক থেকে সব থেকে কম কোন ইউটি? দ্যাট ইজ দাদরা অ্যান্ড নগর হাভেলি। দাদরা অ্যান্ড নগর হাভেলি, এখানে মাত্র 76.2% লিটারেসি রেট রয়েছে। আর যদি রাজ্যের কথায় আসি, সব থেকে হাইয়েস্ট লিটারেসি রেট রয়েছে দ্যাট ইজ ইন কেরালা, 94%। হ্যাঁ, আর সে থেকে যদি বলি সব থেকে পিছিয়ে পড়া রাজ্য শিক্ষার দিক থেকে, দ্যাট ইজ বিহার, দ্যাট ইজ 61.8%, ঠিক আছে? ওকে, নেক্সট, where in India can now you normally spot the Siberian crane in winter? শীতকালে সাইবেরিয়ান সারস পাখিগুলোকে আমরা কোথায় দেখতে পাবো? রাজস্থানে দেখতে পাবো নিশ্চিত রূপে। রাজস্থানের কোথায়? রণথম্বর না কেওলাদেব? তো মনে রাখবে কেওলাদেব ঘানা স্যাংচুয়ারি। তো কেওলাদেব ঘানা স্যাংচুয়ারিতে কিন্তু আমরা মানে এই পরিযায়ী পাখিদের দেখতে পাই। মনে রাখবে এই জায়গায় 230 প্রজাতির পাখি, বা 230 প্রজাতির বেশি পাখি কিন্তু এখানে, পরিযায়ী পাখি কিন্তু এখানে আসে এই কেওলাদেব ঘানা স্যাংচুয়ারিতে।
ওকে, চলো। দ্য ফেমাস গির ফরেস্ট আর লোকেটেড ইন, গির ফরেস্ট কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। গির ফরেস্ট রয়েছে কোথায়? গুজরাট। আর এই গির ফরেস্টটা মনে রাখবে, গির ফরেস্ট হচ্ছে হোমল্যান্ড অফ এশিয়াটিক লায়ন। এশিয়াটিক লায়নের হোম হচ্ছে বলা হয় গির ফরেস্টকে, যেটা গুজরাটে অবস্থিত। ক্লিয়ার? নেক্সট, আজকের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, which of the following is the area of lowest pressure over Indian subcontinent during the hot weather season? আমরা জিওগ্রাফির যে থিওরি ক্লাস, আমরা ক্লাইমেট পড়ছিলাম, প্লিজ তোমরা না চ্যানেলের প্লেলিস্টে যাবে, গিয়ে কি করবে, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা একটুখানি আহ, আহ, ওই জিওগ্রাফির ক্লাসগুলোকে একটু দেখে নিও। আমাদের যেহেতু জিওগ্রাফি শুরু হচ্ছে, তো জিওগ্রাফিতে আমরা ক্লাইমেট শুরু করেছিলাম, ঠিক? তো ক্লাইমেট যতদূর পড়ানো হয়েছে তারপর থেকে কিন্তু আবার ক্লাস চলবে। তো সেই কারণে একটু দেখে রেখো, যাতে আমরা যখন নতুন লেকচার দেবো তাহলে বুঝতে যাতে সুবিধা হয়। তো সেইখানে গিয়ে আজকের এই কোয়েশ্চেনটিকে অনুধাবন করতে পারবো যে বিষয়টা কি হচ্ছে। তো এখানে প্রশ্ন করা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এরিয়া লোয়েস্ট প্রেশার। লোয়েস্ট প্রেশার মানে মনে রাখবা, যেখানে তাপমাত্রা বেশি সেখানে লো প্রেশার তৈরি হয়, যেখানে তাপমাত্রা কম সেখানে হাই প্রেশার তৈরি হয়। কেন এমনটা হয়? দেখো, যেখানে মনে করো এটা একটা জমি, ঠিক? এই জমিতে এখানে যদি তাপমাত্রা টেম্পারেচার যদি এখানে বেশি থাকে, এখানে যদি টেম্পারেচার কম থাকে, যেখানে টেম্পারেচার বেশি থাকে সেইখানে কি হয়? বাতাস গরম হয়, ঠিক আছে? বাতাস গরম হয়ে এইখানে লো প্রেশার তৈরি হয়। লো প্রেশার তৈরি হওয়া মানে কি? বাতাস ওপরের দিকে উঠতে থাকবে। আর যেখানে টেম্পারেচার কম থাকবে সেখানে বাতাস নিচের দিকে নামতে থাকে, মানে এখানে হাই প্রেশার তৈরি হয়। তাহলে টেম্পারেচার যেখানে বেশি সেইখানে হচ্ছে লো প্রেশার, আর টেম্পারেচার যেখানে কম সেইখানে তৈরি হয় হাই প্রেশার। বুঝতে পারছো? তো এক্সামিনে জানতে চাইছে উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এরিয়া অফ লোয়েস্ট প্রেশার ওভার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তাহলে মনে রাখো, ভারতবর্ষের সব থেকে গরম অঞ্চল কোনটা বলো? ভারতবর্ষের সব থেকে গরম অঞ্চল হচ্ছে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। হ্যাঁ, রাজস্থান সব থেকে গরম নয়, ভুল করবে কিন্তু এটা বললে। বুঝতে পারছো? কিন্তু সব থেকে গরম হচ্ছে নর্থ ওয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের উত্তর পশ্চিম ভাগটা হচ্ছে সব থেকে গরম অঞ্চল। যার কারণে যখন ওয়েদার সিজন হয় তখন সেটা হট অ্যান্ড ড্রাই হয়। আর হট হওয়ার মানে কি? লো প্রেশার ক্রিয়েট হয়। আর সেই লো প্রেশার, এটাই এক্সামিনে জানতে চাইছে, দ্যাট ইজ ইন নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। আর রাজস্থানের যে মরুভূমি পার্টটা সেটাও কিন্তু এই নর্থ ওয়েস্ট পার্টের মধ্যেই পড়ছে। ক্লিয়ার হলো? চলো, লাস্ট কোয়েশ্চেন আজকের। সবার আগে বলি যে এই ক্লাসটা কেমন লাগলো তোমাদের, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এমসিকিউ চালু রাখবো। আর যদি মনে হয় না এটা ঠিক না, তাহলে আর কি করবো না। সো তোমাদের উপর ডিপেন্ড করছে। আর ভিডিওগুলো ভালো করলে অবশ্যই শেয়ার করো, হ্যাঁ? দেখো, দ্য ড্রাইয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া আমরা একটু আগেই পড়ে এসেছি। ভারতবর্ষের যে ড্রাইয়েস্ট পার্ট, হট মানে লো প্রেশার জোন, সেটা কোথায়? সেটা রাজস্থান হবে। এখানে যে অপশান দেখতে পাচ্ছ, ওয়েস্টার্ন রাজস্থান, বললাম মরুভূমি অঞ্চল এখানে রয়েছে। হ্যাঁ, ওয়েস্টার্ন রাজস্থান, ঠিক আছে? এই ওয়েস্টার্ন রাজস্থানে দেখতে পাবো আমরা কি? থর ডেজার্ট দেখতে পাবো, থর মরুভূমি। আর এই থর মরুভূমি সেটা হচ্ছে জয়সলমের। এবং এটা মাথায় রেখো, যদি এখানে এই সমস্ত অপশন না দিয়ে থেকে যদি জয়সলমের দেওয়া থাকতো, উত্তর করতে কিন্তু জয়সলমের। রাজস্থানের জয়সলমের জেলাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই জয়সলমেরটাই রয়েছে আমাদের কি মরুভূমি না? থর মরুভূমি। আর এই থর মরুভূমিতে গ্রীষ্মকালে 49 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পৌঁছে যায়, আবার শীতকালে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে আসে। বুঝতে পারছো? তো সেই কারণে ড্রাইয়েস্ট পার্ট অফ আওয়ার কান্ট্রি যদি বলি, দ্যাট ইজ ওয়েস্টার্ন রাজস্থান। ওয়েস্টার্ন রাজস্থানের কোথায়? জয়সলমের। ক্লিয়ার? এবং এই জয়সলমেরে আমরা দেখতে পাবো যে 210 মিলিমিটার বৃষ্টি কিন্তু এখানে হয়। বুঝতে পারছো? এটা খুবই খুবই কম একটা বৃষ্টিপাত, যার কারণেই তো এটা মরুভূমি হয়েছে। এবং এটা মাথায় রেখো, জয়সলমেরেই কিন্তু ডেজার্ট ন্যাশনাল পার্কও লোকেটেড ইন জয়সলমের। আর এখানে মিনারেলস পাওয়া যায়, জিপসাম, তারপর বেনোটানাইট, হ্যাঁ, তারপর ডলোমাইট, এই সমস্ত কিন্তু আমরা দেখতে পাবো এখানে। ওকে, ক্লিয়ার হলো? ভেরি গুড। তাহলে এই পর্যন্তই ছিল। কেমন লাগলো ক্লাস ভালো করো, কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, নতুন বছর তোমাদের খুব ভালো যাক। থ্যাংক ইউ।